আমার নাম সাইফ। আমি বর্তমানে একটি আইটি সেক্টরে কর্মরত আছি। আমি চাকরিতে জয়েন করেছি, বেশি দিন হয়নি। আমি ছেলেবেলা থেকেই সকলের সাথে খুব ভালোভাবেই মিশতে পারতাম। এই জন্য আমার অফিসের সকলের সাথে আমার খুব দ্রুত ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমাদের আইটি সেক্টরে আমার এক কলিগ ছিল, তার নাম আরিফ। আরিফ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল এবং অফিসের কারো সাথে তেমন কোনো কথা বলতো না। আমি অফিসে গিয়ে দেখতাম সে সবার আগে অফিসে চলে এসেছে এবং সে তার ডেস্কে বসে কাজ করছে এবং কাজ শেষে কারোর সাথে কথা না বলে অফিস থেকে একাই নিজে চলে যেত। এমনকি অফিসে কর্মরত অনেকেই কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে অফিসের পিয়নদের কাছে চা নাস্তা আনার জন্য বলতো, কিন্তু আমি আরিফকে কখনোই পিয়নের কাছে চা নাস্তা আনার কথা বলতে দেখিনি। রোজ অফিসে এসে সে একা একাই বেরিয়ে যেত। তার এই ব্যবহারটা আমার কাছে খুবই আজব লাগতো। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন আরিফের জন্মদিন চলে আসে। অফিসের সকলে মিলে আরিফকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করে। আরিফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সহ অফিসের অনেকেই আরিফ অফিসে আসার আগেই তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে আসি এবং আরিফ অফিসে আসলে সবাই তাকে চমকে দেওয়ার জন্য তার সামনে কেক নিয়ে হাজির হয়। আমরা সকলেই তাকে নানা ধরনের জিনিসপত্র উপহার দিতে থাকি, কিন্তু আরিফ কোনো কিছুই নিচ্ছিল না আর কোনো কথাও বলছিল না। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত হচ্ছে। সেদিন সে আমাদের আনা কেকটা আর কাটেনি এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের মনে কাজ করতে বসে যায় এবং কাজ শেষ হলে সে যথারীতি নিজের মতোই বাড়ি চলে যায়। তার এরকম আচরণে অফিসের সকলে খুবই মনক্ষুণ্ণ হয়। অফিসের সকলেই একরকম তার সাথে সব ধরনের কথাবার্তা বলা প্রায় বন্ধই করে দিয়েছিল। আরিফ শুধুমাত্র আমার বসের সাথেই কথা বলতো আর প্রয়োজন ছাড়া কারো সাথেই কোনো কথা বলতো না। তার মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি যখন অফিসে জয়েন করি তখন তার শারীরিক অবস্থা মোটামুটি ভালোই দেখেছিলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমি লক্ষ্য করি যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সে যেন প্রতিদিনই একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। শুকাতে শুকাতে এক সময় তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যেন তার চোখ দুটো তার চোখের কোটরের ভেতর ঢুকে যাচ্ছে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে জলজ্যান্ত একটা কঙ্কাল আর তার শরীরকেও যেন শুধুমাত্র চামড়ার একটা আবরণ দিয়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে আমি খেয়াল করি আরিফের শারীরিক অবস্থার অবনতি যেন হয়েই চলেছে আর সে যেন আরো শুকিয়ে যাচ্ছে। এর কিছুদিন পর থেকে তাকে আর অফিসে দেখতে পাচ্ছিলাম না। প্রায় এক সপ্তাহ পর তার ডেস্কে নতুন একজনকে জয়েন করতে দেখে আমার আরিফের কথা মনে পড়তে থাকে, কিন্তু অফিসের আর কেউই তার ব্যাপারে কখনোই খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। আর সে চলে গেছে এই জন্য অনেকেই খুশি হয়েছিল, কারণ এরকম আনসোশ্যাল লোককে কেউ পছন্দ করত না। কিন্তু কিছুদিন আগে আমি আরিফের যে খারাপ শারীরিক অবস্থা দেখেছিলাম সেজন্য আমার তার প্রতি কিছুটা মায়া কাজ করছিল। আমি অফিসে এসে আমার বসের কাছে গিয়ে তার ঠিকানা নেই। আমার বস আমাকে বলে আরিফ চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে তার গ্রামের বাড়িতে। আমি বসকে বলি আরিফের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না জন্য হয়তো সে চাকরি ছেড়ে দিয়েছে। আমি বসকে জিজ্ঞাসা করি তার কাছে কি আরিফের কোনো খোঁজ খবর আছে কিনা বা তার কোনো ফোন নাম্বার পাওয়া যাবে কিনা। আমার বস আমাকে একটি ফোন নাম্বার দিয়ে বলে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, যে তার খোঁজ খবর নিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নেই, বরং বস আমাকে নিজের কাজে মনোযোগ দিতে বলেন। আমি আমার বসের কথাকে পাত্তা না দিয়ে পরদিন আরিফের নাম্বারে ফোন দেই। আরিফের বাবা ফোন রিসিভ করে এবং আরিফের প্রাক্তন কলিগ পরিচয় দিয়ে আরিফ কেমন আছে এটা তাকে আমি জিজ্ঞাসা করি। আরিফের বাবা আমাকে বলেন আরিফ খুব একটা ভালো নেই এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের জন্য খুব খারাপ লাগতে থাকে এবং আমি আরিফের বাবার কাছ থেকে আরিফের বাড়ির ঠিকানা নেই। আমি মনে মনে ঠিক করি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে একবার দেখে আসব। যথারীতি আমি অফিসে গিয়ে বসের কাছে 2 দিনের ছুটির আবেদন পেশ করি। আমি রেগুলার অফিস করতাম, তাই আমার বস আমাকে খুব সহজেই 2 দিনের ছুটি দিয়ে দিলেন। আরিফ যে গ্রামে থাকে সেই গ্রাম আমাদের শহর থেকে খুব বেশি দূরে ছিল না। আমাদের শহরের পাশেই ছিল আরিফের গ্রাম। আমি একটা সিএনজি ভাড়া করি এবং সিএনজি নিয়ে আরিফের বাড়িতে যেতে যেতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। আরিফের গ্রামে গিয়ে আমি আরিফের নম্বরে ফোন দিলে আরিফের বাবা আসেন এবং তিনি এসে আমাকে তার বাড়িতে নিয়ে যান। আরিফের বাড়িতে গিয়ে আমি আরিফকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি বিছানার মধ্যে পড়ে আছে আরিফের
কঙ্কালসার দেহটি। হাড্ডিসার আরিফকে দেখে আমি প্রচণ্ড চমকে উঠি, কেননা কয়েকদিনের ব্যবধানে কারো শারীরিক অবস্থার এতটা অবনতি হতে পারে আমি কখনো ভাবতেও পারিনি। আরিফের শরীরের প্রত্যেকটি হাড় যেন দেখা যাচ্ছিল এবং তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে শুধুমাত্র একটা কঙ্কাল। আরিফ আর কোনো কঙ্কালের মধ্যে পার্থক্য একটাই ছিল, তা হলো সাধারণ কোনো কঙ্কালের জীবন থাকে না, কিন্তু আরিফ তখনও জীবন্ত কঙ্কাল। আমি আরিফের কাছে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আরিফ আমার কোনো কথারই উত্তর দেয় না। এরপর আরিফের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি আরিফের এরকম অবস্থা কিভাবে হলো আর ওর কোনো ধরনের রোগ আছে কিনা, যদি কোনো রোগ থাকে তাহলে তার চিকিৎসা করানো হয়েছে কিনা। আমার কথা শুনে আরিফের বাবা বলেন তারা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সব ডাক্তারের কাছে আরিফের সকল রিপোর্ট খুব স্বাভাবিক আসে এবং তার কোনো রোগ আছে কিনা সেটা কেউ বলতে পারে না এবং কোথাও তার কোনো রোগ ধরাও পড়ে না। আরিফের বাবা বলেন ছেলের রিপোর্ট এক ডাক্তারের কাছ থেকে অন্য ডাক্তারের কাছে দেখানোর পর ডাক্তাররা যখন আরিফকে দেখতে আসে তখন ডাক্তার চমকে ওঠে আর বলে আমরা কি ডাক্তারকে বিছানায় পড়ে থাকা এই মানুষটির রিপোর্ট দেখিয়েছিলাম কিনা। আমরা সম্মতি দিলে ডাক্তার বলে তার এখানে আর কিছুই করার নেই, কেননা রিপোর্টটি সম্পূর্ণ নর্মাল থাকার পরও কেন এমন হচ্ছে এই বিষয়ে তার কোনো ধারণা নেই। এরপর আরিফের বাবা বলেন ডাক্তার দেখাতে দেখাতে যখন কোনো লাভ হচ্ছিল না তখন তারা আরিফকে জিজ্ঞাসা করেন তার সাথে কি কোনো ধরনের খারাপ কিছু হয়েছিল কিনা। আরিফের বাবার এই প্রশ্ন শুনে আরিফ তার বাবাকে কিছুই বলে না। আরিফের বাবার কথা শুনে আমার আরিফের ওপর কিছুটা রাগ হয়, কেননা তার কথা না বলা আমাকে একরকম বিস্মিয়ে তুলেছিল। আর আমি একরকম রাগ করে আরিফের কাছে গিয়ে বলতে থাকি আপনার কি হয়েছে, আপনি আমাকে বলেন, আপনি যদি কিছু না বলেন তাহলে আপনার বাবা মা আপনার চিকিৎসা করাবেন কিভাবে। আরিফ আমার কথা শুনে কান্না করতে শুরু করে, যা দেখে আমি অনেক অবাক হই। সে আমাকে জড়িয়ে ধরে সবকিছু বিস্তারিত বলতে থাকে। ঘটনার বাকি অংশ আরিফের মতো করে বলছি। আমি ছোটবেলা থেকে অনেক ডানপিটে স্বভাবের ছিলাম। আমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমি সবসময় বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। আমার জীবন তখন খুব স্বাভাবিক এবং সুন্দর ছিল। আমি সবসময় রাতের বেলা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতাম, কেননা আমার মনে কখনো কোনো ভয় কাজ করেনি। আস্তে আস্তে আমি যখন একটু বড় হই তখন আমার কাছে মনে হতো আমার থেকে সাহসী কেউ হয়তোবা আমাদের এই গ্রামে আর নেই। আমি সবসময় বন্ধুদের কাছে নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য অপেক্ষা করতাম। মাঝে মাঝে আমি তাদেরকে বলতাম আমাকে এমন কিছু কাজ দিতে যা করে দিতে পারলে তারা আমাকে সাহসী বলে মেনে নেবে। আমার বন্ধুরা আমার পাগলামি দেখে হাসতো আর বলতো সাহসীরা কখনো নিজের ঢোল নিজে পেটায় না। এই কথা শুনে আমার প্রচণ্ড রকমের রাগ ওঠে এবং আমি আমার বন্ধুদের মধ্যে থেকে এই কথাটি যে বলেছিল তাকে বলি এমন কোনো কাজ দিতে যা সাধারণ কারো পক্ষে করা অসম্ভব, আর আমি সেই কাজটিই করে দেখাবো এবং সে আমাকে সাহসী বলে মেনে নেবে। কিন্তু যদি আমি কাজটি করতে না পারি তাহলে এই গ্রামের সব থেকে ভীতুর খেতাব আমি আমার নিজের মাথায় নিয়ে সকলের বাড়িতে গিয়ে গিয়ে বলে আসবো আমি এই গ্রামের সব থেকে বড় ভীতু। আমার বন্ধু আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে এবং সে আমাকে সেদিন সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলে। আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটি পরিত্যক্ত কুয়া ছিল। সেই কুয়ার আশপাশ দিয়ে কেউ যেতে চাইতো না, কেননা সকলেই সেই কুয়াটাকে খুব ভয় পেত এবং সেটাকে ভুতুড়ে কুয়া বলে আখ্যায়িত করেছিল। লোকমুখে শুনেছিলাম এক মহিলা নাকি সেই কুয়ার পাশে দাঁড়িয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল এবং তার লাশ নাকি সেই কুয়ার ভেতরে পড়ে গিয়েছিল। এরপর থেকে নাকি সেই কুয়ার আশেপাশে অনেক উদ্ভট ঘটনা দেখা যেত আর সেখানে নাকি প্রায় সবসময়ই রক্তের ফোঁটা ফোঁটা দাগ পাওয়া যেত। তাই গ্রামের সবাই সেখানে যেতে অনেক ভয় পেত। গ্রামের গণ্যমান্য হুজুররাও সেখানে সবাইকে যেতে নিষেধ করতেন। কুয়াটির আশেপাশে অনেক বড়সড় বাঁশঝাড় থাকায় এমনিতেও এই পরিবেশটা ছিল গায়ের রক্ত হিম করে দেবার মতো ভয়াবহ। কুয়ার এই ব্যাপারটি সম্পর্কে আমাদের গ্রামের প্রায় সবাই জানত। আমি সেদিন সন্ধ্যায় আমার বন্ধুর বাড়িতে যাই এবং আমার বন্ধু আমাকে বলে আমার সেই কুয়া থেকে এক বালতি পানি নিয়ে আসতে হবে। সে আরও বলে সে নাকি কুয়া থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে এবং দেখবে আমি আসলেই সেই কুয়া থেকে পানি নিচ্ছি কিনা। আমার বন্ধুর কথা শুনে আমি এক বাক্যে রাজি হয়ে যাই, কেননা এই গ্রামের সব থেকে সাহসী মানুষ হিসেবে আমি নিজেকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার এই ইচ্ছা যে একদিন আমার জীবনে কালো আধার নামিয়ে নিয়ে আসবে তা আমি কখনোই বুঝতে পারিনি। আমার বন্ধুর কথা মতো সেদিন রাতে আমার বাবা মা ঘুমিয়ে পড়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমি আমার বন্ধুর বাড়ির সামনে গিয়ে তাকে ডাকি এবং সে হাতে করে একটি বালতি এবং হাতলে বাঁধা দড়ি নিয়ে
চলে আসে। আমার বন্ধু আর আমি হেঁটে হেঁটে সেই কুয়ার উদ্দেশ্যে রওনা দেই। রাস্তায় আমার বন্ধু আমাকে বারবার বলতে থাকে এখনো সময় আছে, চাইলে আমি এই কাজ থেকে বিরত থাকতে পারি। কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম, কেননা আমি যেভাবেই হোক আমার বন্ধুর কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। তাই আমি আমার বন্ধুকে চুপ থাকতে বলি। একসময় আমরা সেই পরিত্যক্ত কুয়ার সামনে গিয়ে পৌঁছাই। যখন আমি কুয়ার কাছে আসি তখন আমার বন্ধুর মধ্যে আজব এক ধরনের ভয় লক্ষ্য করি। কুয়াটি আমার বন্ধুর থেকে অনেক দূরে ছিল, কিন্তু সে কুয়াটি দেখে বারবার কেমন আঁতকে উঠছিল এবং আমাকে বারবার যেতে নিষেধ করছিল। কিন্তু আমি একরকম জেদ করে তার হাত থেকে বালতিটি নিয়ে কুয়ার কাছে যাই। তখন আমিও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিলাম। কুয়ার কাছে আমি যখন যাই এবং গিয়ে বালতিটি কুয়ার ভেতরে নিক্ষেপ করি, হালকা চাঁদের আলোতে আমি কুয়ার ভেতর পানি টলমল করতে দেখেছিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, আমি যখন বালতিতে পানি ভরিয়ে সেটি ওপরে তুলে আনি তখন দেখি বালতির ভেতর পানির বদলে উঠে এসেছে তাজা রক্ত। সেই রক্ত দেখে আমি ভয়ে বালতিটি ছুঁড়ে কুয়ার ভেতরে ফেলে দেই। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আমি এই সব কিছুকে মনের ভুল ভেবে বালতিটি আবার তুলে নিয়ে আসি এবং এবারও আমি আগের মতোই দেখতে পাই বালতিটি তাজা রক্ত। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে যাই এবং কুয়ার ভেতর থেকে চাপার স্বরে কোনো একটা আওয়াজ শুনতে পাই। পরক্ষণেই মনে হলো কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, পারবি না, এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবি না, নিজের জীবনটাও দিয়ে যেতে পারবি না, পারবি না, পারবি না। এই কথা শুনে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে কুয়ার কাছ থেকে চলে আসার সময় একটি ইটের সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পর আমার হাত অনেকটা কেটে যায় এবং প্রচুর রক্ত পড়তে থাকে। আমার বন্ধুর সহযোগিতায় সেদিন আমি কোনোভাবে জীবন নিয়ে বাসায় ফিরে আসি। কিন্তু বাসায় এসব জানলে অনেক বকা খাবো জন্যে আমি বাসায় এসে গামছা ছেড়ে আমার হাত বেঁধে নেই এবং আমার মা যখন আমাকে জিজ্ঞেস করে আমার হাতে কি হয়েছে তখন আমি আমার মাকে বলি রাতের বেলা বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম, তাই হাত কেটে গেছে। এর কিছুদিন পরে লেখাপড়ার উদ্দেশ্যে আমি শহরে চলে আসি। সবকিছু স্বাভাবিক ও ঠিকঠাক চলছিল তখন। আস্তে আস্তে আমি সেই ঘটনাটিকে সম্পূর্ণভাবে ভুলে যাই। লেখাপড়া শেষ করে যখন চাকরি পেলাম তখন একবার বাড়িতে বেড়াতে এসে আমার সেই বন্ধুর সাথে আমার দেখা হয়। আমার সেই বন্ধুটি আমাকে দেখে হাসতে থাকে এবং সেদিনের কথা মনে করিয়ে দেয়। তখন আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করি আমি যে এতবার কুয়া থেকে বালতি ভরে রক্ত তুললাম সেটা দেখেছে কিনা। আমার বন্ধু আমার কথা শুনে হাসতে হাসতে বলে আমি নাকি তাকে ভয় দেখানোর চেষ্টা করেছি। তখন আমি তাকে বলি আমি তাকে কোনো ধরনের ভয় দেখানোর চেষ্টা করছি না, আমি তাকে শুধুমাত্র প্রশ্ন করছি এটা জানার জন্য যে সেদিন আমার হাতে তুলে নিয়ে আসা বালতিতে সে কোনো রক্ত দেখেছে কিনা। তখন আমার বন্ধু আমাকে বলে কুয়ার ভেতর থেকে রক্ত আসবে কোত্থেকে, আমি পানিই দেখেছি। আমার বন্ধুর কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই, কেননা আমি এত রক্ত দেখেছিলাম কিন্তু আমার বন্ধু কিছুই দেখল না। এইটা কিভাবে সম্ভব? আগ্রহবশত সেদিন আমি সেই কুয়ার সামনে গিয়ে কুয়ার ভেতরে পানি দেখা যাচ্ছে এবং সেখানে পড়ে থাকা একটি বালতি তুলে দেখি কুয়ার ভেতর থেকে পানি উঠে আসছে। কোনো রক্ত সেদিন আমি দেখতে পাইনি। মনের ভুল ভেবে এসব চিন্তাভাবনা বাদ দিয়ে আমি সেদিন বাসায় চলে আসি। কিন্তু সেদিন বাসায় আসার পর আমি সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করি রাতের বেলা আমি ঘুমানোর পর সকালের ঘুম থেকে উঠে আমার সারা শরীর প্রচণ্ড দুর্বল অনুভব করতে থাকি। আমি ভাবি হয়তোবা অফিস শেষ করে জার্নি করে বাড়িতে এসেছি তাই এরকম হচ্ছে। আমি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেই না এবং ভাবি হয়তোবা আগামীকালই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর পর দিন আমার শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়ে। বাসায় আমার মা আমার জন্য গরুর মাংস, মুরগির মাংস সহ নানা পদের মাছ রান্না করে আমাকে খাওয়ানোর পরও আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম এবং কেন দুর্বল হচ্ছিলাম সেটা আমার মাথায় আসছিল না। আমি ভাবি কাজ করে অভ্যাস, তাই বাড়িতে আসার কারণে শুয়ে বসে আছি, এই জন্যই হয়তো এরকম লাগছে। কর্মক্ষেত্রে ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে ভেবে আমি সেদিন আমার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিই। শহরে আমি কয়েকজনের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। ফ্ল্যাটে ফিরে এসে আমি রাতের খাবার খাই এবং আমার সারা শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। কারোর সাথে দেখা না করে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমার ফ্ল্যাটের অন্য সদস্যরা আমাকে দেখে চমকে যায় এবং বলে আমি নাকি অনেক শুকিয়ে গিয়েছি। আমি তাদের কথা শুনে অবাক হইনি, কারণ আমার নিজের কাছেও এমনটাই মনে হচ্ছিল। সেদিন অফিসে যাওয়ার আগে রাস্তায় নিজের ওজন মেপে দেখে আমি আঁতকে উঠি। আমার ওজন ছিল 81 কেজি আর
3 দিন বাড়ি থেকে ভালো মন্দ খাওয়ার পর যেখানে আমার ওজন বাড়ার কথা সেখানে 74 কেজি নেমে এসেছিল। 3 দিনে 7 কেজি কমে যাওয়াটা আমার কাছে কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। সেদিন অফিস শেষে আমি ডাক্তারের কাছে যাই এবং আমার সকল সমস্যার কথা ডাক্তারকে জানাই। ডাক্তার আমাকে কিছু টেস্ট দেন এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলেন। টেস্ট করানো শেষ হলে আমি পরদিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমার টেস্ট দেখে বলেন তিনি কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। তিনি আমাকে বলেন হয়তোবা আমার শরীরে রক্তশূন্যতা হয়েছে, তাই তিনি আমাকে বেশি করে শাকসবজি, ভিটামিন এ এবং গরুর কলিজা খাওয়ার উপদেশ দেন এবং বলেন এতে হয়তোবা আমি উপকার পাবো। সেদিন বাড়ি ফেরার পথে আমি কিছু শাকসবজি, ফলমূল ও কয়েক কেজি গরুর কলিজা কিনে বাসায় আসি এবং বাড়িতে এসে নিজেই সেটা রান্না করি এবং রাতের বেলা আমি গরুর কলিজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ি। কিন্তু পরদিন সকালেও আমার শরীরে সেই দুর্বলতা অনুভব হচ্ছিল। সেদিন আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি সেদিন অফিসে যাইনি। সেদিন সারাদিন আমি ঘুমিয়ে কাটিয়ে দেই। রাতের বেলা আমার ফ্ল্যাটের একজন সদস্য আমার রুমে আসে এবং বলে রাতের বেলা আমার রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। আমি বাড়ি থেকে ফিরে আসার পর থেকে এমনটা হচ্ছে। আমি তাকে বলি আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকি, আর কোনো আওয়াজ হওয়ার কথা না এবং আমি কখনো খেয়াল করিনি। কিন্তু আমার ফ্ল্যাটমেট বারবারই বলছিল সে নিজে এবং কয়েকজন মিলে সেই আওয়াজ শুনেছে, কিন্তু দরজা বন্ধ থাকায় তারা কিছু দেখতে পায়নি। আমি কীরকম আওয়াজ শুনেছে জিজ্ঞাসা করলে তারা বলে আওয়াজটা কেমন যেন হাসির মতো একটা আওয়াজ। আমার ফ্ল্যাটমেটের কথা শুনে আমি কিছুটা অবাক হই এবং রাতের বেলা রুমে কি হচ্ছে সেটা জানার সিদ্ধান্ত নেই। আমি মনে মনে ভাবতে থাকি যদি আমি জানতে পারি আমার সাথে কি হচ্ছে তাহলে হয়তোবা শরীরের দুর্বলতার কারণ আমি বের করতে পারবো। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতের বেলা আমি আমার ফ্ল্যাটমেটকে দিয়ে দোকান থেকে অনেক কফি এবং চা পাতার প্যাকেট কিনে আনি। রাতের বেলা আমি কিছুতেই ঘুমাবো না জন্য সারা রাত ধরে চা খাই এবং টিভি দেখি, কিন্তু রাত 3টার পর আমার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে আমার চোখে প্রচণ্ড ঘুম আসে। অন্য কিছু চিন্তা না করে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি আমার রুমের জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করলো, কিন্তু সেই সময়টা ছিল বৈশাখ মাস এবং প্রচণ্ড গরম পড়েছিল। তখন হুট করে ঠান্ডা বাতাস কোথা থেকে আসবে এই চিন্তায় আমি জানালার বাইরে তাকিয়ে থাকি বাইরে বাতাস হচ্ছে কিনা দেখার জন্য, কিন্তু আমি বাইরে তাকিয়ে দেখি গাছের একটা পাতাও নড়ছে না। এসব দেখতে দেখতে কখন যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মনে হতে থাকে রুমে কেউ যেন আছে এবং কেমন একটা যেন আওয়াজ হচ্ছে আমার রুম থেকে। আমি সাথে সাথে চোখ খুলি এবং যা দেখি তা দেখার পর আমার শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। আমি দেখি একটা নারী অবয়ব আমার পায়ের কাছে বসে আছে এবং আমার পায়ে তার দাঁত বসিয়ে আমার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। তার চেহারা অনেক ভয়ঙ্কর। তার দাঁতগুলো ছিল সূচালো আর ছিল ময়লা জট পাকানো চুল। তার দিকে চোখ পড়তেই সে আমার দিকে কুৎসিত একটা হাসি দেয়। আমি বোকার মতো তাকিয়ে তার এই সমস্ত কাজ দেখি এবং কিছুক্ষণ পর লাফ দিয়ে জানালার বাইরে চলে যায়। সে যখন জানালার কাছে গিয়ে লাফ দিল তখন মনে হলো সে যেন ধোঁয়ায় পরিণত হয়ে গেল। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে কোনো ধরনের দাঁত বসানো বা কোনো ধরনের কামড়ের চিহ্নই নেই, কিন্তু আমি অনেক দুর্বল অনুভব করতে থাকি। তবুও আমি মনে করি আমার হয়তোবা অনেক ঘুম পেয়েছে, তাই আমি উল্টাপাল্টা দেখছি। হ্যালুসিনেশন ভেবে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। এর মাঝে অফিস করতে থাকি এবং আমার শরীর আরও দুর্বল হতে থাকে। কয়েকদিন পর রাতের বেলা হুট করে ঘুম ভাঙার পর আমি দেখি আবার সেই নারী অবয়বটি আমার পায়ের কাছে বসে আছে এবং পা থেকে রক্ত খাচ্ছে। আমি এক লাফ দিয়ে বিছানায় উঠে যাই এবং জিজ্ঞাসা করি কে আপনি? আপনি আমার এখানে কি করছেন? আপনি কেন আমার সাথে এসব করছেন? আমার কথাটি শুনে নারী অবয়বটি বিকট হাসি দেয়, যা ছিল খুবই বিকৃত, যে কারো রক্ত হিম হয়ে যাবে সেই হাসি শুনে। আমার কথা শুনে নারী অবয়বটি আমার দিকে তাকিয়ে বলে কুয়ার কাছে গিয়েছিলে, তোমাকে বলেছিলাম জীবন নিয়ে ফিরতে পারবে না। তুমি হোঁচট খেয়ে পড়ে যাবার পর তোমার রক্ত সেখানে পড়েছিল, সেই রক্ত আমি পান করেছিলাম। এই সমস্ত আরও অনেক কথা বলে এবং এই কথা বলে সেই অবয়বটি আমার দিকে বিকৃত হাসি দেয় এবং সেদিনের মতো আবার ধোঁয়ায় মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমার অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে আর আমি তাই চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি।
আরিফের কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং তাকে বলি সে কেন পরিবারের কাউকে এই সমস্ত জানায়নি। আরিফ বলে ওই নারী অবয়ব নাকি তাকে বলেছিল সে যার সাথে এসব শেয়ার করবে তাকেই নাকি সে ঠিক একইভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিবে। আমি আরিফের কাছ থেকে সব শুনে আরিফের বাবা মাকে জানাই। সেদিন রাতে আরিফের বাবা আমাকে নিয়ে ভালো কোনো হুজুরের সন্ধানে বেরিয়ে পড়েন। আমরা অনেক খোঁজাখুঁজির পর এক হুজুরের সন্ধান পাই। এসব অতি প্রাকৃত সমস্যার সমাধান তিনি করতে পারেন। সেই হুজুরকে সব খুলে বলার পর হুজুর আমাদেরকে বলেন আরিফ যাকে দেখছে সে ছিল একটা রক্তখেকো পিশাচ জিন। এই জিনেরা মানুষের শরীর থেকে রক্ত পান করে বেঁচে থাকে। আরিফ যেদিন প্রথম সেই কুয়ার কাছে গিয়েছিল সেদিন আরিফ পড়ে যাওয়ার জন্য তার হাত কেটে যায় এবং সেখান থেকে বের হওয়া রক্ত সেই কুয়ার আশেপাশে পড়েছিল, আর সেই পিশাচ আরিফের সেই রক্ত পান করেছিল। এইসব পিশাচ জিন একবার যার রক্ত পান করে তার শরীর থেকে রক্ত শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না। কিন্তু আরিফ তার কিছুদিন পর শহরে চলে যাওয়ার জন্য সেই জিন তার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা আরিফকে সে আর খুঁজে পায়নি। কিন্তু বাড়িতে আসার পর আরিফ আবার সেই কুয়ার কাছে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। সেই জিন অনেক দিন অপেক্ষা করেছে রক্ত পান করার জন্য। যখন আবার আরিফকে দেখেছে সেই কুয়ার কাছে তখন সে আরিফের পিছু নিয়েছে এবং পিছু নিতে নিতে আরিফের শহরের বাড়িতে পৌঁছে গেছে। আরিফের বাবা এবং আমি এইসব কথা শুনে প্রচণ্ড ভয় পাই এবং হুজুরকে সাহায্য করার অনুরোধ করি। জিনের হাত থেকে আরিফকে মুক্ত করার ব্যবস্থা তিনি বলেন হয়তোবা করতে পারবেন, কিন্তু আরিফকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না। হুজুর আমাদেরকে একটি তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি আজ রাত 3টার পর সেই কুয়ার কাছে গিয়ে কুয়ার ভেতরে ফেলে দিতে হবে, কেননা এখন না আটকালে হয়তো আমার সাথেও এমন কিছু হবে। যেহেতু সেই জিন আরিফকে বলেছিল যার সাথে আরিফ এগুলো শেয়ার করবে তার পরিণতি আরিফের মতোই হবে। হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে বলেন 41 দিন পর তা খুলে পানিতে ফেলে দিতে। তিনি আরও একটি তাবিজ দেন আরিফের জন্য এবং বলেন এটি আরিফের হাতে বেঁধে দিতে এবং আরিফ যেন এই তাবিজ তার শরীর থেকে কখনো আলাদা না করে। হুজুর আমাদেরকে সাবধান করে দিয়ে বলেন আরিফ যদি এই তাবিজ শরীর থেকে আলাদা করে তাহলে সেই জিন আবার আরিফের শরীর থেকে রক্ত খেতে আসবে, আর এইবার সে আরিফের শরীরের পুরো রক্তই খেয়ে চলে যাবে, যখন আরিফকে আর বাঁচানো সম্ভব হবে না। হুজুরের কথা মতো আরিফের বাবা আর আমি সেদিন রাত 3টার দিকে সেখানে গিয়ে তাবিজটা ফেলে আসি এবং তাবিজটি ফেলার পর সেখান থেকে বিকট কান্নার আওয়াজ শুনতে পাই এবং মনে হচ্ছিল কেউ আর্তনাদ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপর আরিফের বাবার আমি বাসায় ফিরে আরিফের হাতে তাবিজ বেঁধে দেই। এর মধ্যে আরিফের শরীরের কোনো উন্নতি হয়নি এবং অবনতিও হয়নি, সে আগের মতোই কঙ্কাল হয়ে পড়ে আছে। আরিফ এখনো মাঝে মাঝে তার জানালার সামনে সেই নারী অবয়বটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সেই নারী অবয়ব নাকি তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে এবং বলে একদিন না একদিন আরিফের শরীরের অবশিষ্ট রক্ত সে পান করবেই। আরিফ বর্তমানে তার গ্রামের বাড়িতেই থাকে, তার শরীরের কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন সে বিছানায় পড়ে থাকে এবং ফ্যাল ফ্যাল করে জানালার বাইরে তাকিয়ে থাকে। কে জানতো নিজেকে সাহসী প্রমাণ করার জন্য জীবনের এমন চরম মূল্য দিতে হবে। এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগলে আমার ঘটনা কালেক্ট করা এবং রাত জেগে কষ্ট করে ঘটনা লিখে ভূত.com-এ পাঠানো সার্থক হবে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য। আবারও সামনের সপ্তাহে ফিরে আসব আপনাদের জন্য নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সিফাত আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন সেটা আমাদেরকে। আর আমি সিফাতকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু ঘটনা অবিশ্বাস্য শোনালেও সেই ঘটনাগুলোর রহস্য এত বেশি, এত অতিরিক্ত মাত্রায় এবং সেই ঘটনাগুলো এত বেশি রহস্য দিয়ে ঘেরা যে কিছু বলার থাকে না। আমি বিচারের ভার আপনাদের উপরে ছাড়লাম। আরও একবার বললাম যে বিশ্বাস করা বা না করা এটা কমপ্লিটলি আপনাদের ওপরে। আপনারা বিশ্বাস করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটি খুবই অদ্ভুত। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে এই ঘটনাটি। আর সেই সাথে আমি জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuj.com@gmail.com, এখানে ইমেল পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আশিক, আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছি। আমার কাছে এমন একটা ভয়ের ঘটনা আছে যার নাম ইচ্ছে হলে দিতে পারেন রহিম কুরালির ঘটনা। যেহেতু ঘটনার মূল শত্রু হচ্ছে এই রহিম কুরালি। ঘটনাটি ঘটেছিল ঢাকায় বসবাসরত 4 জন বন্ধুকে নিয়ে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার
তরুণ নামক এক গ্রামে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমি ঘটনাটি যেভাবে শুনেছি এক বন্ধুর কাছ থেকে সেভাবেই লিখছি। 4 জন বন্ধু ছিলেন, ঢাকায় থাকতেন এবং একই বয়সের ছিলেন 4 জনই। গ্রীষ্মের ছুটি যখন এসেছিল তখন তারা জায়গা খুঁজছিলেন কোথায় যাবেন ছুটি কাটাতে। অনেক চিন্তাভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তরুণে। তরুণ ছিল 4 জনের মধ্যে একজনের আত্মীয়র বাড়ি। এই গ্রামটাতে অনেক সুন্দর বন ও দেখার মতো অনেক সুন্দর দৃশ্য ছিল। তারা গাড়ি ভাড়া করে সকালবেলা রওনা দিল তরুণে এবং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। ওখানে পৌঁছানোর পর গ্রামের মসজিদে নামাজ পড়ে তারা বিশ্রাম নেয়। যদিও সন্ধ্যা আর তেমন বাকি নেই, তবুও তারা সিদ্ধান্ত নেয় যে আজকেই তারা বন ঘুরে দেখবে এবং সন্ধ্যার পরও তারা ওই বনে সময় কাটাবে। তাদের মধ্যে একজন ছিল ভীতু এবং সহজেই ভয় পেত সে। তিনি এই ব্যাপারে একটু অসম্মতি জানালেন এবং বললেন যে তো আগামীকাল গেলেও তো হয়, আজকেই কেন যেতে হবে? আজকে যে যেতে হবে এমন তো নয়। কিন্তু অন্যান্যরা সাহসী থাকায় তারা বলেন যে না, আজকেই যাওয়ার ইচ্ছে অনেক, তাই আর দেরি না করতে, এবং তুই যদি বাড়ি যেতে চাস তাহলে থেকে যা, আমরা যাব। সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে রওনা দেয় বনের ভেতরে। বনে প্রবেশ করার রাস্তায় তারা যখন যায় তখন একটা লোককে দেখতে পায় এবং লোকটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এমন সময়। তারা বলে এই বনটা তো অনেক সুন্দর, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। ওই লোকটা তাদেরকে যেতে মানা করে এবং বলে কিছুক্ষণ পরই তো সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার সময় বনে প্রবেশ করা ঠিক না। কারণ জানতে চাইলে তিনি শুধু বলেন জায়গাটা তেমন ভালো নয়, কিন্তু আর কিছু বলেননি ওই লোকটা। তারা ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে যেতে থাকেন বনের দিকে লোকটার কথা অমান্য করেই। তারা ভেবেছিলেন যে হয়তো লোকটা মনে করেছিলেন তারা হারিয়ে যাবে, এই ভয়ে নিষেধ করেছেন। প্রবেশ করার পর ঘুরতে লাগলেন তারা। গাছপালা, হাওড় বাওড় সবকিছুই নাকি অনেক সুন্দর ছিল। তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু আরও কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো এবং মনে হলো অনেক দ্রুতই আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ হাঁটার পর তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেবে। একটা গাছের তলে তারা বসতে চাইল। এরপর তারা ওই বনে থাকবে কি থাকবে না এই সব নিয়ে গোল হয়ে আলোচনা করছিল। ঠিক এমন সময়ই তাদের আশেপাশে কে যেন শেয়ালের ডাক দিতে লাগলো। ডাকটা এমন ছিল যে শেয়ালের ডাক বলা ঠিক হবে না, বরং অনেকটা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল যে মানুষই মনে হয় শেয়ালের ডাকটি দিচ্ছে। তাই শব্দটা ছিল ভয়ঙ্কর এবং শোনার পর তারা কৌতূহল বশত ওইখানে যায় কি হয়েছে দেখার জন্য। এবং কিছু না পাওয়ার পর তারা আরেকটা শব্দ শোনে, একই রকম কিন্তু এইবার অপর দিক থেকে আসছে। তখন তারা ওই দিকে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয় পায় সে একটু দূরে দাঁড়িয়ে একটা কুড়ালের শব্দ শোনে, যিনি কুড়াল দিয়ে খুব দ্রুতভাবে অনেকগুলো গাছে আঘাত করছিলেন। এটা দেখে সে একটু ভয় পায় এবং ওনাদের বন্ধুদেরকে ডাকে। তার বন্ধুরা শব্দের কারণটা বের করতে পারে এবং তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ছেলেটা কুড়ালিটিকে দেখিয়ে দেয় এবং বন্ধুদেরকে বলে যে এই সময় তো এখানে গাছ কাটার কথা নয়। তাছাড়া ওই লোকটার আচরণ অনেক অদ্ভুত। সাধারণত কেউ একটা গাছ কাটলে সময় নিয়ে পুরো গাছটা কাটে, কিন্তু তিনি সব গাছে আঘাত করে যাচ্ছেন, যেন মনে হচ্ছিল তিনি শত্রুদের ধ্বংস করতে গেছেন। বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একত্রে যাবে এবং ওই কুড়ালির কাছে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে। তারা যখন কুড়ালিটার দিকে একটু এগোতে লাগলো তখন তারা দেখতে পেল যে যেসব গাছে উনি আঘাত করছিলেন কুড়াল দিয়ে, সেই সব গাছগুলোর মধ্য থেকে রক্ত বের হচ্ছে। তারা স্পষ্ট দেখতে পেল লাল রক্ত গাছগুলো থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখার পর ভীতু হয়ে ছেলেটি প্রচুর ভয় পায়। যে ভীতু ছিল সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি ভয় পায়। তাদের মধ্যে দুজন যাওয়ার চেষ্টা করে কুড়ালির কাছে, কৌতূহল বসে তারা যখনই যায় গিয়ে দেখতে পায় যে কুড়ালিটি আর সেখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। তারা তখন খোঁজাখুঁজি বন্ধ করে এবং সব বন্ধুরা একত্রিত হয় এবং তখনই দেখে যে রহিম কুড়ালি অনেক দূরের জায়গায় একটি গাছে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে। তারা এটা দেখে আরো বেশি ভয় পায়, কেননা রহিম সাহেব যেখানে আগে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। এমন সময় 4 বন্ধুর মধ্যে ভিতুটার সামনে ওই রহিম কুড়ালি হাজির হয় এবং ওনার চেহারা নাকি ছিল রক্তাক্ত, যেমন কেউ ওনাকে কুড়াল দিয়ে আঘাত করেছে। মুখমণ্ডল তার সবকিছু রক্তে ভেজা ছিল।
দৃশ্যটা দেখার পর ওই ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং একটা চিৎকার দেয়। তার সাথে যে বন্ধু দাঁড়িয়েছিল সেও ভয় পাওয়ার কারণে দৌড়ে একটা গাছের পেছনে পালিয়ে যায়। ছেলেটার চিৎকার শুনে তার দুই সাহসী বন্ধুরা চলে আসে এবং তারা দেখে বন্ধু অজ্ঞান অবস্থায় এবং কাছেই ওই কুড়ালিটাকে দেখে। রহিম কুড়ালি ওইখানে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসছিল জোরে জোরে। তার হাসিটা ছিল অন্যরকম একটা হাসি, সুরটা ছিল অনেক গাঢ় এবং বয়স্ক কিন্তু বাচ্চাদের মতো অনবরত সে হেসে যাচ্ছে। তার দুই বন্ধুকে দেখতে যে বন্ধুটা পালিয়েছিল সেও এসে পড়ে তাদের দিকে। তারা তিনজন কোনো রকমে অজ্ঞান ছেলেটাকে উঠায় এবং কাঁধে করে নিয়ে যায়। তারা হাঁটার চেষ্টা করে বন থেকে বেরিয়ে যাবার জন্য। হাঁটার সময় তারা জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং প্রার্থনা করতে থাকে যাতে ওই অশরীরী জন্তুটা চলে যায়। তারা যখনই দোয়া পড়তে শুরু করে তখনই নাকি অদ্ভুত হাসিটা থেমে যায়। তারা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর বন থেকে বের হতে পারে না। বারে বারে তারা পথ ভুল করে কোনো এক কারণে। অনেকক্ষণ এরকম যাওয়ার পর তারা শেষে বন থেকে বের হতে পারে। বের হওয়ার পর সাথে সাথে কাছের মসজিদে চলে যায় এবং সেখানে ইমাম সাহেব সহ আলো অনেক লোক জড়ো হলে তারা তাদেরকে সবটা খুলে বলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে। ঘটনা শুনে তেমন কেউ অবাক হন না এবং ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের ওই লোকটার কথা শোনা উচিত ছিল যিনি আমাদেরকে সন্ধ্যায় বনে প্রবেশ করতে মানা করেছিলেন। তারপর তিনি আমাদের এসব ঘটনা ঘটার কারণ জানালেন। তিনি বললেন যে অনেক দিন আগে এই এলাকায় একজন কুড়ালি বাস করতেন যার নাম ছিল রহিম। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। একদিন তিনি কাজ করছিলেন স্বাভাবিকভাবে মনের ভেতরে। এমন সময় দুজন লোক এসেছিল কোনো এক কারখানা থেকে ওনার কাছে এবং বলেছিল যে তাদের অনেক গাছ দরকার, যার মধ্যে দুটি গাছ ওই রহিম কুড়ালিরই ছিল। তারা বলল যে অনেক দরকার থাকায় তাদের গাছগুলো কেটে নিয়ে যেতে হবে। রহিম কুড়ালি এ ব্যাপারে অসম্মতি জানিয়েছিল, কেননা তিনি ওই সব গাছ বিক্রি করতে চাননি। অনেকক্ষণ এইরকম ভাবে কথা কাটাকাটির পর এক সময় ওই দুজন লোক রাগ করেছিল তার উপরে এবং তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কুড়ালটিকে আর বাঁচতে দেয়া যাবে না। তখন তারা তার কাছ থেকে একটা কুড়াল নিয়ে রহিমের মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তারপর তারা কুড়ালটা রেখে চলে যায়। পরবর্তীতে ওই দুজন লোক ধরা পড়ার পর তারা স্বীকার করতে বাধ্য হয়। রহিমের মৃত্যুর পর অনেক দিন পর ঢাকা থেকে একজন তরুণ সেখানে যায় এবং সন্ধ্যায় কোনো একটা কারণে বনে প্রবেশ করেছিল সে। ওইখানে গিয়ে দেখে যে রহিম গাছ কাটছে। এই লোকটা জানতো না যে রহিম মারা গিয়েছে, তাই সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে এত অন্ধকারে সে গাছ কাটছে কেন। কিন্তু সে কোনো জবাব পায় না এবং দেখে যে রহিম তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সেই আচরণ দেখে অবাক হয়, কেননা রহিম তার সাথে সবসময় ভালো ব্যবহার করত। সে এই ঘটনা তাদের ওইখানে বাজারে গিয়ে কিছু মানুষদের বলে, কিন্তু তারা এটাকে মশকারি হিসেবে উড়িয়ে দেয়। তারা তাকে জানায় যে রহিম তো বেশ অনেকদিন আগেই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা শুনে লোকটা ভয় পায় এবং বলে যে অসম্ভব, আমি যদি সত্যিই তাকে দেখি আমার মনের ভুল হতে পারে না। এর কয়েকদিন পর আবারও তাকে বনের ভেতরে দেখতে পায়। যারা সন্ধ্যার সময় প্রবেশ করে তারা ওই বনে সব সময় রহিম কুড়ালিকে দেখতে পায়। অনেকেই রহিমকে দেখে, কিন্তু তারা কাছে গিয়ে দেখে যে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর তারা বনে প্রবেশ করতে চায় না। তার পরদিনই ওখান থেকে রওনা হয়ে বাড়ির দিকে চলে আসে। তারা যখন ঢাকায় পৌঁছায় তখন তাদের শরীরে প্রচন্ড জ্বর আসে, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়। এই ঘটনার পর তারা গাজীপুর আর আসেনি, কোনো গ্রামেও যায়নি। এই ছিল ঘটনা। ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। আশিক এই ঘটনাটি পাঠিয়েছেন। আশিক, আপনাকে আমি বলবো আপনার লেখাটি বেশ অগোছালো। আপনি যখন লিখবেন তখন অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন বা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন, কিন্তু আপনার ঘটনাটি খুবই চমৎকার। লেখার ধরনটি খুব একটু একটু অন্যরকম। সো আমার মনে হয় যে আপনি অডিও ক্লিপ পরবর্তীতে পাঠালে বেটার হয়। যাই হোক, আমি চলে যাব আমাদের পরের ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদে রয়েছেন। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের সাথেই ঘটেছিল। সালটা ছিল 2018। একদিন মাঝরাতে আমি খবর পাই যে আমার দাদা শ্বশুর ইন্তেকাল করেছেন। তখন আমি আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্ত্রী এবং একজন শালিকাকে নিয়ে আমার গাড়িতে করে আমি পাবনার উদ্দেশ্যে রওনা করি। রওনা করতে করতে আসলে ভোর রাত হয়ে যায়। সকাল 9টা নাগাদ আমরা পাবনা শহর থেকে পরবর্তীতে দাদার গ্রামে গিয়ে পৌঁছাই। সেখানে বিভিন্ন জায়গায় দাদার প্রায় 3 দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং
সর্বশেষ পাবনা শহরে দাদাকে একটি কবরস্থানে দাফন করা হয়। আমি দাদার দাফনের সময় সেখানে উপস্থিত ছিলাম। এখানে বলে রাখা ভালো যে আমার সাথে আমার গাড়ি ড্রাইভারও ছিল এবং সেই গাড়ি ড্রাইভারও দাফনের কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একদম লাশ নামানো থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজের সাথে আমার ড্রাইভার জড়িত ছিল। হয়তো ভাবছেন তাহলে ঘটনাটা কি হলো? হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঘটনা শুরু এখান থেকেই। দাফনের কাজ শেষ করে আমি আমার কাজ থাকায় সেদিন সন্ধ্যার পরপরই রওনা দিতে যাচ্ছিলাম। কিন্তু আমার আত্মীয় স্বজনরা কেউ সেদিন আমাদের ছাড়তে চাইছিল না। কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকায় সেদিন সন্ধ্যায় আমি রওনা দিই। আর রওনা দিতে দিতে প্রায় 9টা বেজে যায়। রওনা দেওয়ার সময় আমার সাথে আমার স্ত্রী, আমার একজন শালিকা এবং আমার ড্রাইভার আমার সাথে রওনা দেয়। পাবনা শহর থেকে আমরা যাত্রা শুরু করার প্রায় ঘন্টা খানেক পর হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমরা যে মহাসড়ক ধরে এগোচ্ছি পুরো সড়কটি একেবারে অন্ধকারে ঢেকে আছে। আরও লক্ষ্য করলাম যে গাড়ি অথবা বাস অনেকক্ষণ পর পর আসছে। এবং আরেকটা ব্যাপার ছিল যে অবাস্তব হলেও এটাই সত্য ছিল যে আমার যে গাড়ির হেডলাইটটা ছিল, গাড়ির হেডলাইটের আলোই ছিল ওই সড়কের অন্যতম আলোর উৎস। যেহেতু আসলে অন্য কোনো গাড়ি অনেকক্ষণ পর পর আসছিল, সেই জন্যই বললাম কথাটা। তা মনে মনে ভাবছিলাম যদি এই মুহূর্তে হেডলাইটটা বন্ধ হয়ে যায় তখন কি হবে। যাই হোক, আরো কিছু এগিয়ে যেতে হঠাৎ করে আমরা সবাই শুনতে পাই যে গাড়ির পেছন থেকে আহ, নুড়ি পাথর যদি অনবরত গাড়ির বডিতে যদি লাগে, যারা গাড়ি চালান বা একটু যদি খেয়াল করেন যে হঠাৎ করে নুড়ি পাথরের মতো কোনো কিছু আপনার গাড়িতে লাগছে, সেটা নিচে হোক অথবা পেছন থেকে হোক, তখন একটা যে শব্দটা হয়, ঠিক এই ধরনের একটা শব্দ অনবরত আমার গাড়িতে আমরা শুনতে থাকি আর কি। এবং হঠাৎ করে আসলে আমরা এই ধরনের শব্দ কোত্থেকে আসছে বা এই শব্দ যে আমরা শুনবো, এটার জন্য আসলে আমরা কোনোভাবেই আসলে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি ছিল না। এই জন্য আসলে আমরা সবাই বেশ ঘাবড়ে যাই প্রথম প্রথম। আমরা যতই এগিয়ে যেতে থাকি এই শব্দটা ক্রমশই বাড়তে থাকে। একবার ভাবছিলাম যে তাহলে কি টায়ার পাংচার হয়ে গেল কিনা, কিন্তু টায়ার পাংচার হয়ে গেলেও তো বোঝার কথা, কিন্তু গাড়ি চলছে, স্মুথলি চলছে, বাট এই ধরনের একটা শব্দ হচ্ছে। এবং আরো ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এখানে যে রাস্তাটা ছিল একেবারেই মসৃণ, খুব ভালো একটা রাস্তা ছিল। সো এখানে কোনো ঝাঁকিও নাই যে এই ধরনের শব্দ এভাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে শব্দটা কিন্তু অনবরত আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। মানে মনে হচ্ছিল যে আমরা যতই এগিয়ে যাচ্ছি শব্দটা ততই বাড়ছে। যাই হোক, ওই মুহূর্তে আসলে আমরা সড়কে তেমন কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না যখন শব্দটা শুরু হয়, তাই ভয় যেন আমাদের আরো গ্রাস করছিল। হঠাৎ ভয় কাটিয়ে আমি বলার চেষ্টা করি যে এটা আসলে গাড়ি চলতে চলতে যে বাতাস বাতাস হচ্ছে, সেই বাতাসেই হয়তো পাথর বা নুড়ি যেগুলো আছে ছোট ছোট সেগুলো গাড়িতে লাগছে, আর এখানেই হয়তো এই কারণেই শব্দটা হচ্ছে। যাই হোক, এভাবে আমরা বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আর আমি সহ্য করতে পারি না আসলে। একটা সময় আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাতে। প্রচন্ড রকমের সাহস সঞ্চয় করি এবং আস্তে করে গাড়ি থেকে নেমে মোবাইলের আলোয় জ্বালিয়ে দেখতে পাই যে রাস্তা একেবারে পরিষ্কার। সেখানে নুড়ি পাথর যা আছে তা থেকে আসলে এই ধরনের শব্দ হওয়া সম্ভব না। এবং মহাসড়কে আপনারা দেখবেন যে মহাসড়কে তো একটু পরপরই গাড়ি চলে, এবং যখন গাড়ি চলে মহাসড়কের যে মেইন রাস্তাটা থাকে, সেই মেইন রাস্তাতে কিন্তু আসলে দেখা যায় যে খুব মানে গাড়ি চলার কারণে সবসময় একটা বাতাস যায়, তো এই কারণে দেখা যায় যে রাস্তা কিন্তু খুব পরিষ্কার থাকে, খুব পরিষ্কার থাকে।